শুভেচ্ছা, আমন্ত্রণ দিয়ে জনপদ লাইভে সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। শুরুতেই বাজার পরিস্থিতি। সপ্তাহান্তে রাজধানী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ। আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বাজারে রয়েছেন, বাজারে কি পরিস্থিতি দেখছেন এবং কোনো নিত্যপণ্যের দাম বেড়েছে কিনা জানাবেন। ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকেই বাজার ঘুরে আমরা যেটা জানতে পেরেছি যে রমজানে কিছুটা স্বস্তি থাকলেও নিত্যপণ্যের দামগুলোতে ঈদের পরপরই কিন্তু আবার দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। যেমন চালের কথা যদি একটু বলি, সব ধরনের চালেই কিন্তু প্রায় কেজি প্রতি 5 টাকা 60 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তেলের দাম 14 টাকা লিটারে বাড়িয়ে এখন প্রতি লিটার তেল কিন্তু বিক্রি হচ্ছে 189 টাকা এবং খোলা যে তেল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 169 টাকা। আর পেঁয়াজের দাম কিন্তু গত দুদিনের ব্যবধানে 20 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হতো 40 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আর বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। তো মোটামুটি বলা যায় যে সব ধরনের মূল্যের দামই কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে এবং ক্রেতারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং এর কারণে রমজানে কিছুটা কম থাকলেও এবার কিন্তু আবার সেটা সক্রিয় হচ্ছে সিন্ডিকেট এবং তারা বলছেন যে বাজার মনিটরিং আরো বাড়ানোর কথা। তারা বলছেন যে নজরদারি রমজানে যেমন বাড়ানো হয়েছিল সেরকমই যেন বজায় থাকে এবং তারা কিন্তু সেই দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় তেল, চাল, সেগুলোর দাম কিন্তু তারা বলছেন যে আস্তে আস্তে লাগামহীন হয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে বাড়তি দামে কিন্তু তাদের কিনতে হচ্ছে, যা তাদের জন্য কিছুটা অসহনীয় বলে তারা বলছেন। আমরা যদি একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, কেমন মনে হচ্ছে সবজির দাম? অনেক বেশি বলার মতো না। যে আমরা এক দ্বন্দ্ব লেগে যে 40 টাকা 50 টাকা করে আমরা রমজানে খাইছি, এখন 100 টাকা দিয়ে খাইতে হইতেছে। পেঁয়াজ আমরা নিচে গত সপ্তাহে নিচে 200 টাকা দিয়ে, এখন 270 টাকা দিয়ে নিতে হয়েছে। এখন অতিরিক্ত দাম বাড়ছে বলার মতো না। হ্যাঁ, তেলের মধ্যে প্রত্যেক অনেকগুলো বাড়ানো হচ্ছে, 15 টাকা 16 টাকা বেশি মনে হইতেছে। পেঁয়াজ আমার 200 টাকা নিচ্ছি গেছে সপ্তাহ, আর এখন নিচ্ছি 270 টাকা দেয়া। তাহলে আপনার 70 টাকায় মানে বাইরে গেছে এক সপ্তাহে। তো এতটা দাম হলে তো আমরা খাইতে সমস্যা। হ্যাঁ অবশ্যই, আমরা তো স্যালারি অনুযায়ী আমরা এগুলা সম্ভব হয় না কেনাকাটা। আমাদের স্যালারি থেকে কেনাকাটা বেশি হইতেছে, খরচটা বেশি হইতেছে, ওই জন্য যে আমরা তো চলতে কষ্ট হয়। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন যে একজন ক্রেতা, তিনি যেটি বলছেন যে সাধ্যের মধ্যে কিন্তু চলাটা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারা যেটি বলছেন যে পেঁয়াজ থেকে শুরু করে তেল, সব জিনিসের দামই কিন্তু বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে, যেটা তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য তারা বলছেন। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাদ। চট্টগ্রামে চড়া মাছ মাংসের বাজার কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। এই যে হঠাৎ করে দাম বেড়েছে, এই দাম বাড়া নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আসলে চট্টগ্রামে ঈদের পর থেকে কিন্তু নিত্যদিনের বাজার নির্ধারণ, কারণ এখানে কাঁচা তরকারি থেকে শুরু করে মাছ মাংস সবগুলোর দামই কেজি করেছে 20 থেকে 25 টাকা। আবার অনেক ক্ষেত্রে মার্কেটে 50 থেকে 55 টাকা দেখছে। কারণ আমরা সকাল থেকে দেখছি এখানে যে মাছের বাজার যদি আমরা বলি, এখানে যে বেশি যেসব মাছ রয়েছে পুকুরের মাছ, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এসব মাছের ক্ষেত্রে কেজি প্রতি আপনার 20 থেকে 50 টাকা বেড়েছে। কারণ এখানে আমরা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা যদি বলেছে রুই, কাতলা, মৃগেল এসব মাছ কেজি প্রতি আপনার 400 450 টাকা, অনেক ক্ষেত্রে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর কিন্তু দাম বাড়তি। আর সামুদ্রিক মাছের কথা বলতে গেলেও কিন্তু সামুদ্রিক মাছ এসবেরও দাম বাড়তির দিকে। কারণ সামুদ্রিক মাছের দাম বাড়ার অন্যতম কারণ তারা যেটি বলছেন সরবরাহ সংকট, যেটি সবসময় বিক্রেতারা বলে থাকেন। সরবরাহ সংকটের অজুহাত দিয়ে কিন্তু এসব মাছের দাম অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। আর সাধারণ যারা ব্যবসায়ী তারা যদি বলছেন যারা যেখান থেকে পাইকারি আড়ত যেখান থেকে ক্রয় করে নিয়ে আসেন, সেইখানে কিন্তু মধ্যস্বত্ব ভূমিকার কারণে বা হাত বদল হওয়ার কারণে কিন্তু এসব মাছের দাম ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে এখন যেহেতু ইলিশের সিজন কম, সেখানে বলা যায় ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 2000 টাকা করে। কারণ এখানে যেসব ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলো আসলে আকারে বলতে গেলে অনেক ছোট, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে মান ভেদে 2000 থেকে 500 টাকা পর্যন্ত। যেগুলো
1800 টাকা বা 1600 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো খুব ছোট বা 500 গ্রাম ওজনের ইলিশ এগুলো বিক্রি হচ্ছে আপনার 1700 থেকে 1800 টাকা পর্যন্ত। আর বড় আকার যেসব ইলিশ সেগুলো 1 কেজি ওজন বা 1 কেজি 100 গ্রাম বা 900 গ্রাম এগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 2000 থেকে 100 টাকা পর্যন্ত। এক্ষেত্রেও যারা মাছ ব্যবসায়ী তারা যদি বলছেন সরবরাহ সংকট এবং বিভিন্ন জায়গা থেকে আসলে মাছ সরবরাহ বাজারে কম থাকার কারণে কিন্তু এগুলোর দাম বাড়তি, সেজন্য কিন্তু আলাদা করে দাম বেশি নেওয়া হচ্ছে। এবং যারা ক্রেতারা রয়েছেন তাদের সাথে বা তারা যদি বলছেন সবসময় কিন্তু ব্যবসায়ীরা সরবরাহ সংকট দেখে কিন্তু এসবের দাম বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষের মাঝে প্রতিদিনই বাকবিতণ্ডা হয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে মাছ মাংসের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী একেএম নাজিম। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশে উৎপাদিত সরু চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে, আর খুচরায় বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, আপনার কাছে জানতে চাইবো যে দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। ইশরাত, আপনাকে যদি গত 2 সপ্তাহের চালের বাজারের কথা বলি তাহলে বলবো চালের বাজার স্থিতিশীলই আছে। বিশেষ করে রমজানের শেষে ঈদের শুরুতে ঈদের মধ্যে চালের দাম, সরু চালের দাম বাড়তে বাড়তে 80 থেকে 85 টাকা পর্যন্ত বলা যেতে পারে এই মৌসুমের সর্বোচ্চ যে দাম সে দামে রূপ নেয়। কিন্তু মোটা চালের দাম যেটি সেটা মোটামুটি 1 মাসের মতো সময় ধরে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে এই চালের দাম মোটামুটি বলতে গেলে গত 1 মাস আগেও এই সরু চালের দাম ছিল 70 থেকে 72 টাকা কেজি, সেটা বাড়তে বাড়তে এখনকার বাজারে 85 টাকা কেজি সর্বোচ্চ মানভেদে বিক্রি হচ্ছে। নওগাঁয় আপনি জানেন যে নওগাঁ দেশের অন্যতম চালের মোকাম এবং দেশের অন্যতম চালের বাজারও বলা চলে। নওগাঁয় অভ্যন্তরীণ বাজারে চাল উৎপাদন যদি বলা হয় প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল বছর উৎপাদিত হয় এবং নওগাঁয় প্রায় কয়েক শত চালকল আছে এবং এই চালকলের কাঁচামাল হিসেবে যে ধান বলা হয়, ধানগুলো হচ্ছে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট, বগুড়া এবং দিনাজপুরের মতো বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয় এবং যে কারণে নওগাঁয় সর্বোচ্চ পরিমাণে চাল উৎপাদন হয় এবং নওগাঁর বাজারে চাল দাম বাড়লে সেটি দেশের প্রভাব পড়ে এবং নওগাঁয় চালের দাম কমলে সেটি দেশে প্রভাব পড়ে। নওগাঁয় গত যদি আমি আপনাকে যদি 15 দিন আগের কথা বলি, 15 দিন আগে যদি চালের যে দাম ছিল সে দামটা এখনো অতিরিক্ত যে দামটা চালের চিকন চালের দাম যেটা সেটা চলছে। বিশেষ করে ঈদের আগে সরু চাল প্রতি 50 কেজির বস্তা বিক্রি হতো 3700 থেকে 3800 টাকা কেজি বস্তা এবং সেটি এখন বিক্রি হচ্ছে 4000 থেকে 4100 টাকা বস্তা এবং খুচরা বাজারে চাল বিক্রি হয়েছে বিশেষ করে কাটারি এবং জিরা, এই দুটা মোটামুটি একই দামে বিক্রি হচ্ছে। এটা 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে আমদানি করা কাটারি যেটা এখন আমদানি বন্ধ থাকলেও দাম মোটামুটি আগেরটা রয়েছে 70 থেকে 72 টাকা কেজি দরে। তো মোটামুটি এছাড়া মোটা চাল যেটি বলা হচ্ছে একেবারে বেশি মোটা, যেটা গুটি এবং গুটি সরলে সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। এছাড়া মাঝারি জাতের যেটি চাল সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। তো মোটামুটি চালের বাজার দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রমজান মাস জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করে চড়া যশোর ও ময়মনসিংহের সবজির বাজার। স্বস্তি নেই মাছ মাংস। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই চলে যাব সাগরের কাছে এবং সাগর, আপনার কাছে জানতে চাই যে হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, কি জানতে পেরেছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে বাজারে সকাল থেকে আমরা ঘুরে যেটা দেখতে পেরেছি যে আসলে কিছু সবজির মৌসুম শেষ, কিছু সবজির মৌসুম শুরু, এরকম অজুহাতে কিন্তু আসলে সবজির বাজারের দামটি হঠাৎ বেড়ে গেছে, যেটা ক্রেতা সাধারণ বলছে যে দামটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোনো কোনো সবজিতে কেজি প্রতি 5 টাকা, কোনোটাতে 2 টাকা এরকম করে আসলে বেড়েছে। তো ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে বেশিরভাগ সবজিরই কিন্তু মৌসুম শেষ, সে কারণে কিন্তু আসলে তারা দাম বাড়েছেন। আবার কিছু কিছু সবজি কেবল উঠতে শুরু করেছে, যার কারণে চাহিদার তুলনায় যোগান কম থাকায় কিন্তু আসলে সেগুলোর দাম বেশি রয়েছে।
তো আজকের বাজার দরটি যদি একটু জানিয়ে রাখি, যশোরের বাজার দর আজকে যশোরের ঢেঁড়স বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, পটল 80 টাকা করে কেজি, করলা বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি, গাজর 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা, কচুরলতি 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এটা যেটা দেশি কচুরলতি আর কি। বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা করে, পেঁপে ও সিম কিন্তু 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 30 টাকা করে কেজি। মূলত এখন বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়েছে, কিছু সবজি কেবল উঠতে শুরু করেছে, যে কারণে আসলে সবজি সরবরাহ তুলনামূলকভাবে অনেক কম, যে কারণে বলছে যে আসলে বাজার দর এসব কারণেই বাড়ছে। তো এছাড়া অন্যান্য যে মাছের বাজারের যে অবস্থা, মাছের বাজারের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাবো ময়মনসিংহে রয়েছে আমাদের সহকর্মী ইলিয়াস, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইলিয়াস, সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে সকল প্রকার সবজির দাম বেড়েছে, এছাড়াও মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত কিন্তু সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তারা সেই বিষয়টি বলছিলেন। আমরা এখন রয়েছে একটি মাছের বাজারে রয়েছে, অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি সকল ধরনের মাছে কিন্তু তারা বলছেন যে 40 থেকে 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি এই বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে, এছাড়াও শিং মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা কেজি পর্যন্ত, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি পর্যন্ত, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 এবং 400 টাকা কেজি কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির বাজারের কথা যদি বলি, আজকের বাজারে সবজি বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, লতা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু সবজির দাম বেড়ে চলেছে। মাংসের বাজারের দিকে যদি আমরা তাকাই, ব্রয়লার মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। এছাড়াও গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কিন্তু 1100 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিনিয়তই মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। এটি নিয়ে ভোক্তারা ক্ষোভ জানিয়েছেন, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সেই বিষয়টি নিয়ে আমরা যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে কয়েকটি বাজার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বাজারে কিন্তু তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কাজ কিন্তু করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এখানে যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আজকের বাজারে মাছের দাম কেমন, কোন মাছ কত বিক্রি হচ্ছে? আজকে বাজার চড়া আর কি। রৌ বিক্রি হইতেছে 200 রুপে, বড় কেজি রৌটা 200-250 ব্যস্ত আছে, আর কেজি নিচে ব্যস্ত আছে 90-200, আর মির্কা ব্যস্ত আছে 180-70। আজকে বাজার বেশি, কালকে একটু বাজার কম আছে, আজকে একটু বাজার বেশি। তিনি কিন্তু বলছিলেন যে গত 2-1 দিনের তুলনায় আজকের বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা দেখেছি সবজির দামও বেড়েছে, মাংসের দামও কিছুটা বেড়েছে, এবং ভোক্তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যে রয়েছে সেটি কিন্তু নাগালের মধ্যে রাখার দাবি তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, পররাষ্ট্র সচিব কথা বলছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। চিন্তা করেছি আমার 71-এর গল্পটা আমি যদি বলি, সেই সন্ধিক্ষণে এই মুহূর্তে যারা আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আজকে অনেকে এখানে উপস্থিত আছেন যারা তখনকার আমাদের মতো মাঠের মানুষ ছিলেন, তারা হয়তো স্মরণ করতে পারবে যে ওই মুহূর্তটা কিন্তু আমাদের জন্য জাতিকে উজ্জীবিত করার জন্য, কারণ আমরা সবে মাত্র মুক্তিযুদ্ধের ময়দানে মাঠে নেমেছি। তখনও পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ নিয়েই আমরা বেশি ব্যস্ত। তখন এই ঘটনা যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছে, এবং সেখানে হোসেন আলী নামক একজন বাংলাদেশের কূটনীতিক
বাংলাদেশকে ওখানে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দিচ্ছেন, এটা আমাদের জন্য স্মরণীয় ঘটনা। এবং আমরা যারা তখন তরুণ মাঠ পর্যায়ে আছি, তখন কিন্তু আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমার এই সাহসিকতা, এই মেধা, এই সৃজনশীলতার কোনো তুলনা নাই। এবং শুধু তিনি নয়, সেই সাথে সাথে আমি আজকে স্মরণ করতে চাই, শ্রদ্ধাভরে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, KM শেহাবুদ্দিন এবং আমজাদুল হক। দিল্লি থেকে তারা তখন ঘোষণা করলেন বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য, এবং সেই সাথে সাথে আরো অনেক আমাদের যারা তখনকার কূটনীতিক ছিলেন তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। ওয়াশিংটনে ছিলেন SMS কিবরিয়া, আর লন্ডনে মহিউদ্দিন সাহেব। এরকম সারা পৃথিবী থেকে যখন বাংলাদেশি কূটনীতিকরা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করছিলেন, তখন কিন্তু আমাদের মনে হয়েছে এবার বাংলাদেশটা আমরা স্বাধীন করতে পারব। এই যে আত্মবিশ্বাস, এই যে আমাদের ভাবনাটা, এখন যখন আমি পেছনে তাকাই তখন আমার কাছে মনে হয় যে এখন আমরা এটা উপলব্ধি করতে পারবো না কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ অনুপ্রেরণা তখন এই দেশের মানুষের মধ্যে, যারা মুক্তিযুদ্ধরত বাংলাদেশের মানুষ। দর্শক, সাবেক রাষ্ট্রদূত কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের কয়েকটি আঞ্চলিক সড়ক। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, প্রয়োজনীয় ব্যবস্থার ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন, কি জানতে পেরেছেন জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি হেমায়েতপুরের তেঁতুলঝরা ইউনিয়নের তিব্বত মোড় এলাকায়, এবং আমার পেছনের দৃশ্যটি যদি দেখায় যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু 12 মাসে এই সড়কটিতে জলাবদ্ধতা লেগে থাকে। পাশাপাশি এই যে ক্ষণিকের বৃষ্টি যদি কোনোভাবে হতে পারে, তাহলে তো আর এই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগের আর অন্ত নেই। এবং আজকের যে চিত্রটি দেখেন, যে এই যে সড়কটি যেই সড়ক দিয়ে কিন্তু, যেহেতু এখানে গার্মেন্টস শিল্প এলাকা, এখানে কিন্তু শত শত শ্রমিক প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করেন। পাশাপাশি কিন্তু বায়াররা, যারা এই শিল্প কারখানার যারা এখানে ব্যবসা করেন, তারা কিন্তু এই সড়কগুলো ব্যবহার করেন, অথচ প্রতিনিয়ত কিন্তু তারা এই দুর্ভোগ কিন্তু পোহাচ্ছেন। পাশাপাশি এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে কিন্তু যারা প্রতিনিয়ত যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সড়কটি ব্যবহার করেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগটি কিন্তু তারা পোহাচ্ছেন। এছাড়া কিন্তু এই এলাকাতে কিন্তু কোনো ধরনের ভাড়াটিয়া থাকছে না, যেহেতু এই যে ড্রেনের অব্যবস্থার কারণে সড়কে যে পানি জমে আছে, এখান দিয়ে চলাচল করতে তো পারছেন না, সেই কারণে কিন্তু এখানে কিন্তু তারা এই এলাকাতে কিন্তু তারা বসবাস করতে চাচ্ছেন না। এছাড়া এই সড়কের পাশে যারা দোকানি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছেন। তারা কিন্তু ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিনিয়ত, যেহেতু এই সড়কের সামনেই যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে, সেই কারণে কিন্তু কেউ আর এখানে কিন্তু কেউ সেভাবে ব্যবসা করতে পারছেন না। কেউ কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু দোকানের কিন্তু কোনো বেচা কেনা কিন্তু তাদের কিন্তু হচ্ছে না, এবং এই কারণে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু চরম দুর্ভোগে আছেন। তারা যেটি বলছেন যে অতি দ্রুত যেন এইটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে আমরা যারা উপজেলা ইঞ্জিনিয়ার হচ্ছে তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে এইসব বিষয়গুলো তারা ইতিমধ্যে পরিদর্শন করেছেন, অতি দ্রুতই হয়তো তারা এই বিষয়ে একটি স্থায়ী ব্যবস্থা নেবেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাভারের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন হুমকিতে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শতাধিক পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ভাঙন ঠেকাতে কি কাজ করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, জানাবেন। জি, এই যেটি বলছিলেন যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এই চিকাজানি ইউনিয়নের যে চর ডাকাতিয়া যে এলাকাটি রয়েছে, গ্রামটি রয়েছে, এখানে কিন্তু প্রায় 2011 সাল থেকেই ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের সর্বশেষ 1 মাস যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে ভাঙছে। আমরা এখানে আসার পরে যেটি দেখেছি, যে আপনাদের একটু দেখায় যদি, যে তাহলে দেখবেন যে উত্তরে হরিচণ্ডী থেকে শুরু করে দক্ষিণে
বরখাল পর্যন্ত প্রায় কিন্তু 6 কিলো রাস্তা জুড়ে কিন্তু আমরা দেখেছি যে 6 কিলো নদীর পার ভাঙছে, এবং এই ভাঙনতে গতকাল থেকে আমরা যেটি এখানে এসে জানতে পেরেছি যে গতকাল থেকে প্রায় 10 থেকে 11 বিঘা জমি কিন্তু নদীর গর্ভে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত ভেঙে চলে গেছে। আমরা একটু কথা বলতে চাইবো এখানে যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গতকাল থেকে এখন পর্যন্ত আসলে কেমন ভাঙছে। গতকাল থেকে এখন পর্যন্ত 10 থেকে 11 বিঘা জমি, একদম ভুট্টার জমি, একবারে মানে ভুট্টার কলা জমি, কলাটা এখনো পাকে নেই। মানুষে এতে যাওয়াতে মানুষ একবারে দিশাহারা। একদম এই 11 বিঘা জমি, 10 থেকে 11 বিঘা জমি একবারে নদীর গর্ভে গেছে। এখন যে মানুষ এই টাকা যে ধার করে এবং সারের দোকান থেকে কিছু কিছু টাকা ধার করে নিয়ে বাকি নিয়ে তারা এই ফসলগুলো করেছে। এখন পর্যন্ত জমিগুলো ভেঙে গেছে। এখন তারা কিভাবে টাকা দেবে, তারা এখন সেই চাষিরা দিশাহারা। জি, এই যে শুনছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষগুলো দিশেহারা। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে মূলত 30 লক্ষ টাকা ব্যয় করে তারা খনিকের জন্য একটি প্রকল্প করেছিল এবং সেই বালুর বস্তাগুলো ফেলিয়েছে, জিও ব্যাগ ফেলিয়েছে, কিন্তু জিও ব্যাগ কিন্তু তাদের ফেলানো শেষ হয়েছে এবং নতুন করে এখন পর্যন্ত কোনো প্রকল্পর কথা জানতে পাইনি। সামনে হয়তো প্রকল্প হবে এবং তার ব্যবস্থা নেবে। এই ছিল দেওয়ানগঞ্জ থেকে চর ডাকাতিয়া পাড়ার নদীর ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুরে যমুনা নদীতে ভাঙন দেখা দেয় হুমকিতে পড়েছে শতাধিক পরিবার। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিয়াদ হাসান। পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এখন এই মিশনের দায়িত্ব বাংলাদেশের জন্য নিয়েছি। তোমরা দিল্লিতে গিয়ে তোমাদের মিশনে জয়েন করো, এটা আমার শোনা কথা। যারা তখন ছিলেন তারা বলতে পারবেন কথাটা সত্য কিনা। এটাও তার মাঝে কিন্তু এক ধরনের প্রফেশনালিজম প্রকাশ পায় যে তার অধীনে যারা কাজ করছিল, যারা তার সাথে এখানে থাকবে না, তাদেরও ব্যাপারে কি করা উচিত সেটা তিনি তাদেরকে বলে দিয়েছেন। তো শ্রদ্ধেয় হোসেন আলী সাহেবের নেতৃত্বে 65 জন কূটনীতিক এবং কর্মচারী, তাদের অনেকের সাথে কাজ করার সুযোগ হুমায়ুন কবির সাহেব আমার এবং আমাদের সমসাময়িক প্রজন্মের হয়েছে। তাদের কাছে অনেক গল্প আমরা শুনেছি, অনেক কাহিনী শুনেছি, অনেক পরবর্তীকালে দেখা গেছে অনেকেই অনেক কিছু দাবি করছেন, সেগুলি অযৌক্তিকতাও অনেক ক্ষেত্রেই তাদের কথা থেকে আমরা জানতে পেরেছি। তবে এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু না, এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলো যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে, তখনও স্বীকৃত না কোনো কিছু, কিন্তু তারপরেও এটাকে নতুন মাত্রা নিয়ে আসলো। আর হুমায়ুন কবির সাহেবও স্মরণ করেছেন, আমি নিজেও স্মরণ করতে চেয়েছিলাম, সেটা হলো শেহাবুদ্দিন সাহেব এবং আমজাদুল হক সাহেব। ওনারা কিন্তু দিল্লিতে, আমি যতটুকু শুনেছি যে এই কলকাতারও একটু আগে, কয়েক ঘন্টা আগে নাকি তারা তাদের আনুগত্য ঘোষণা করেছেন। এটা নিয়ে অবশ্য কন্ট্রোভার্সি আছে, এটা একসাথেও হতে পারে, একটু আগে পরে হতে পারে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। গাজীপুরে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, এতে করে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু গাজীপুরের সড়ক মহাসড়কগুলো কিন্তু ডুবে থাকে পানির তলে। এবং আপনি জানেন যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে কিন্তু সামান্য বৃষ্টিতেই কিন্তু আপনার যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু আপনার ডুবে গেছে এবং মানুষ কিন্তু এখানে একটি দুর্ভোগের জায়গা কিন্তু পরিণত হয়েছে। সেটা এখানে জানেন যে এই 10 হাত রাস্তা কিন্তু পার হতে 10 টাকা করে নিচ্ছে সাধারণ মানুষের কাছে। তবে সাধারণ মানুষ আমাদের কাছে যে অভিযোগটা করেছেন যে সেটা হলো যে এখানে সড়ক ও জনপথ বিভাগ কিন্তু দীর্ঘদিনের কিন্তু এখানে তাদের খাম খেলে এবং ড্রেনগুলো কিন্তু মোটা অঙ্কের একটা বাজেট নিচ্ছে ঠিকই, কিন্তু তারা ড্রেন পরিষ্কার করার না ফলে কিন্তু এখানে যে আপনার ড্রেনগুলো স্বল্পতার কারণে এবং আপনার বন্ধ হওয়ার কারণে কিন্তু দুর্ভোগের একটা জায়গায় পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষ কিন্তু দায়ী করছেন, এখানে যারা রয়েছেন সড়ক ও জনপথ বিভাগকে কিন্তু দায়ী করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
গাজীপুরে জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। মাগুরা জেলার মোহাম্মদপুর অংশে প্রায় 2 কিলোমিটারের আঞ্চলিক সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা। প্রতিদিন লক্ষাধিক যাত্রী সহ হাজার হাজার যানবাহন পড়ছে বিপাকে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এই এলাকাটিতে এত দুর্ঘটনার কারণ কি জানাবেন? ধন্যবাদ ইশরাত। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি রাস্তায়। এটা আসলে ঢাকা থেকে মাগুরার একটি অন্যতম প্রবেশদ্বার। এখানে প্রত্যেক দিন হাজার হাজার যানবাহন, ছোট এবং বড়, এবং লক্ষাধিক মানুষ এই রাস্তাতে চলাচল করে। কিন্তু দুঃখের বিষয়, গত 8 থেকে 9 বছর পর্যন্ত এই রাস্তার রিপেয়ারের নামে আসলে যে রাস্তার কাজ হয়, আসলে রাস্তার কখনোই এ পর্যন্ত বেহাল দশা থেকে মুক্তি পায়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টি হলেই এখানে রাস্তাটা পুরো পানিতে ডুবে যায় এবং এলাকাবাসী সহ এখানে ঢাকাগামী বাস, ট্রাক, ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট বাড়ছে। ঢাকা থেকে রুইজানি স্কুল অর্থাৎ মাগুরা অংশে রুইজানি স্কুল থেকে শুরু করে মোহাম্মদপুর বাজার পর্যন্ত এই টোটালি এই 2 কিলোমিটার রাস্তাটি যেন এখন মানুষের একটু হয়রানির অন্যতম জায়গা হিসেবে পরিণত হয়েছে। এ থেকে মাঝে মাঝে সড়ক ও জনপথ থেকে সিম্পল একটা মেইনটেন্সের কাজ দেওয়া হয়, যেটা অপুতুল হওয়ায় এ পর্যন্ত এই কাজটা হয় নাই। এই ছিল আমার কাছে মাগুরার মোহাম্মদপুর থেকে এই বেহাল রাস্তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাগুরা জেলায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, কেন এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী পঙ্কজ রায়। মৌলভীবাজারের হাওর অঞ্চলে কৃষকরা এখন পুরোপুরি ব্যস্ত তাদের বোরো ধান কাটা এবং মাড়াইয়ের কাজে। মাঠ ভরা সবুজ ধানের শীষ যেন এখন কৃষকদের মুখের হাসি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। সালে, চলতি মৌসুমে কেমন ফলনের আশা করছেন কৃষকরা জানাবেন? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অন্তহরি। এটা হচ্ছে সুয়ান ভিলেজ বলা হয়। এটা হচ্ছে একটি বর্ষার সময় এই জায়গায় কমপক্ষে 10 থেকে 15 ফিট পানি থাকে এবং শুকনো মৌসুমে এই জায়গায় বুড়ো আবাদ হয়। এই এলাকার একমাত্র ফসল যেটি হচ্ছে বুড়ো চাষ। এই এলাকার কৃষকরা বুক ভরা আশা নিয়ে বুড়ো চাষ করেছিলেন এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বুড়ো চাষ এবার করা হয়েছে এবং এখন কৃষকরা মহা উৎসবে এই বুড়ো চাষ যে ফসল ফলিয়েছিলেন সেটা কেটে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিষানি, শিশু, নারী সবাই এখন ধান তোলার কাজে ব্যস্ত। সবাই ধান তুলতেছেন। একদিকে ক্ষেতে ধান কাটা হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে যে একদিকে সনাতন পদ্ধতিতে ধান কাটা হচ্ছে, অন্যদিকে মেশিনে ধান কাটা হচ্ছে। মেশিনে ধান কেটে এবং সনাতন পদ্ধতিতে ধান কেটে এনে সেটাকে মাড়াই দিয়ে শুকানোর কাজে সবাই ব্যস্ত সময় পার করছেন। এখানে একটা কেউ কারোর সাথে কথা বলার সুযোগ নেই। এই ধান কাটা যে ব্যস্ত সময় তারা পার করছেন। মূলত এখানে যদি একটু বৃষ্টি হয় তাহলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে তারা এখন এই ধান কেটে এনে তুলার ব্যস্ত করছেন। এবারকার যে লক্ষ্যমাত্রা সেটা মৌলভীবাজারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা যেটুকু সেটাতে বেশি ফলন হবে এবং কৃষকরা জানিয়েছেন যে যদি ধানের ন্যায্য মূল্যে পান তারা অনেকটাই লাভবান হবেন। এই হচ্ছে মৌলভীবাজারের বুড়ো ধান কাটা নিয়ে হাওর অঞ্চলের সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। চলতি মৌসুমে কৃষকরা ধান কাটা এবং মাড়াইয়ের কাজে ব্যস্ত। ব্যাপারে মৌলভীবাজার থেকে বিস্তারিত বলছিলেন সহকর্মী সালে এলাহি কুটি। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।